তো হেই মুভি লাভার্স, আজকে আবার একটা নতুন পডকাস্ট নিয়ে, তবে আজকেরটা আমাদের স্পেশাল পডকাস্ট। আর সেটা হলো সদ্য রিলিজ হওয়া বলিউড মুভি। বলিউড ঠিক না, তেলেগু, তাই তো? এরকম ইন্ডিয়ান ইন্ডিয়ান সিনেমা বলো, সব থেকে বেটার ইন্ডিয়ান সদ্য রিলিজ হওয়া একটা নতুন ইন্ডিয়ান সিনেমাটিক ইউনিভার্সের প্রথম মুভি কালকি 2898 এডি। সিনেমার নামটাই ভুল বলে ফেললাম, ঠিক আছে? তো তার জন্য স্নিগ্ধকে ক্ষমা করে দিও, তাহলে আর না পারবোগে। চলো শুরু করা যাক। প্রথমে আইজদা বলো, একটা স্পয়লার ফ্রি রিভিউ দাও, কেমন লাগলো? তো সংক্ষেপে যদি বলি, ব্যাপারটা হচ্ছে মুভিটা সম্পর্কে ট্রেলার দেখে আমি বিশাল কিছু আশা করিনি, ঠিক আছে? যে বলবো না যে আমি বিশাল আশা করেছি, কারণ আমি আমাদের আগের পডকাস্টে বলছিলাম ডিউন বা রেবেল মুন এই জাতীয় সেম মানে এরকম টাইপ মুভি অনেক আগে বেরিয়েছে, তো সেক্ষেত্রে বিশাল কিছু আশা রাখিনি। আর রাখিনি বলেই বোধহয় মুভিটা আমার, ভালো মুভি হলে যদি আশা না রাখা হয় সেটা ভালো হচ্ছে ভালো লাগে, আশা যত যদি না রাখা হয়, আমার সেই রকম লেগেছে। এবার মুভির স্টোরিটার আপনি এতে বলছি না, সেটা স্পয়লার হয়ে যাবে। তো মুভির যেটা সবচেয়ে বেশি প্রবলেম মনে হলো সেটা হচ্ছে মুভির ফার্স্ট হাফ। মানে মুভির ফার্স্ট হাফে মনে হলো না বেশি বড় করেছে, অতিরিক্ত টেনেছে, অপ্রাসঙ্গিক, মানে একদম পুরো সিনে পুরো একদম মানে মোটামুটি ভরপুর। আর মুভিতে আমার সবচেয়ে বেশি ভয় ছিল সেটা হচ্ছে প্রভাসকে নিয়ে, কারণ প্রভাসের এইদিকে আমি আদি পুরুষ দেখলাম, তারপরে কিছু একটা সেই বেরিয়েছিল, এগুলো দেখার পর না প্রভাসের আমার মনে একটা ল্যাদখোর টাইপ ফিলিং চলে এসেছিল, যে ল্যাদখোর খাটবে না, ঠিক আছে? তো সেই জন্য আমি ভেবে নিয়েছিলাম যে প্রভাসের দ্বারা হবে না। এবং ফার্স্ট হাফ দেখে আমার সেটাই মনে হলো, মানে ফার্স্ট হাফের ফাইট সিকোয়েন্সে দেখলাম সেই প্রভাস ওই থপ থপ করে হাঁটছে, মারছে, এ করছে, আর তার ক্রিঞ্জ জোকস, সেই জোকসে সত্যি বলতে কি আমার একদম হাসি পায়নি। মানে এক কথায় ফার্স্ট হাফ দেখে আমি বোর হয়েছি। তবে ফার্স্ট হাফে অমিতাভ বচ্চনের যে সিনগুলো ছিল, আরশাদ থামার ক্যারেক্টার, বা শুরুতেই যে মহাভারতের ফুটেজ, বা মাঝে মাঝে মহাভারতের ছোট ছোট ক্লিপ, এইগুলো একদম পুরো দারুণ ছিল। এবার অনেকেই বলবে যে হয়তো ফার্স্ট হাফে মানে যে ওয়ার্ল্ডটা, ওদের ওয়ার্ল্ডটাকে মানে এক্সপ্লোর করছে বলে সেটাকে এত স্লো করেছে বা এত বোর মতন। কিন্তু আমার মনে হয় একটা ওয়ার্ল্ড এক্সপ্লোর করার জন্যে মানে এত স্লো বা এত দেখাতে হবে এরকম কর না, ভালো রাইটিং এ ভালো ইয়েতে তুমি করতেই পারতো, মানে ভালো প্রেজেন্টেশনে করতেই পারতো। কিন্তু তবুও মনে হলো যে কোথাও একটা ছুট দিয়েছে। কিন্তু যে ইন্টারভেল হলো, মানে মুভিটা এইরকম যাচ্ছিল, সাত করে উপরে উঠে গেল, এরকম একটা ব্যাপার হচ্ছে, একটা বুস্টার টাইপ হয় না, সেই বুস্টার টাইপ একটা পিক আপ নিয়ে নিল, ঠিক আছে? মানে ইন্টারভেলের শুরুতেই একটা ফাইট সিকোয়েন্স হলো বড় রকম, বেশ অনেকক্ষণ ধরে মানে চলতে লাগলো, ঠিক আছে? দুজনের মধ্যে একটা ফাইট সিন, দারুণ লাগলো সেই ফাইট সিনটা, মানে বিশাল বলবো না, কিন্তু দেখে দারুণ মজা পাওয়া যায়, এবং যতক্ষণই হয় কোথাও বোর করে না সেই ফাইট সিনটা। তো মানে সেকেন্ড হাফটা পুরো টান টান ভাবে রেখে দিয়েছে। আর এবং সেইভাবেই একটা ক্লাইম্যাক্স আসে, ক্লাইম্যাক্সেও মানে মোটামুটি বিশাল বড় ইভেন্ট না হলেও মানে আশা করা যায় যে এরপরে কি হবে, কি হতে চলেছে জানা যায়, কিন্তু দেখতে মজা লাগছিল, মানে যে হ্যাঁ এইটা এরকম ভাবে দেখতে বেশ ভালোই লাগছে। তো শেষমেশ এটাই বলবো যে কালকি মুভিটা একটা এই সিনেমাটিক ইউনিভার্সের প্রথম মুভি হিসাবে সত্যি খুব ভালো। ফার্স্ট হাফটা আরেকটু বেটার করা উচিত ছিল। আর যে প্রভাসকে ফার্স্ট হাফে আমি একটু বিরক্ত বোধ করেছি, সেকেন্ড হাফে গিয়ে সেই প্রভাসের সিরিয়াসলি বলছি না, না সে খেটেছে, সিরিয়াসলি খেটেছে। এবং শেষের 15টা মিনিট সে মানে নিজেকে প্রমাণ করেছে যে না, আমি সেই প্রভাস যে একসময় বাহুবলীর মতন মুভি দিয়েছি। তো মুভিটা দেখলাম, দারুণ একটা মাস্টারপিস মুভি, আমি বলবো না ভালো মুভি। ভালো মুভি এই জন্য বলবো কারণ কনসেপ্টটা আমাকে খুব সুন্দর লাগলো, যে মাইথোলজিটা আমাদের হিন্দু শাস্ত্র থেকে বা যা কিছু হয়েছে, কাহিনীটা আমি বলবো না, যেন নাহলে স্পয়লার হয়ে যাবে। তো কনসেপ্টটা দারুণ ছিল, কিন্তু দেখানোর স্টাইলটা আমাকে একটু খটকা লেগেছে, কম করে ডিস্টোপিয়ান ওয়ার্ল্ডটাকে। এই মুভিটার প্রথমত আমি পারফরমেন্সের কথা বলিনি, নেগেটিভের ব্যাপার পরে যাচ্ছি। প্রভাস আর দিশা পাটানিকে বাদ দিয়ে বাকি প্রতিটা ক্যারেক্টার নিজের 1000% দিয়েছে। অমিতাভ বচ্চন মনে হচ্ছে ভাই অভিষেক বচ্চনের থেকে ইয়াং, ঠিক আছে? ওর যা এনার্জি, কামাল হাসানের অ্যাক্টিং সত্যি মানে মাইন্ড ব্লোয়িং, মানে দেখে মানে একটা তোমার ভেতরে ভয় ধরে যাবে ওকে দেখে, যে ভাই এ যদি বুড়ো এই অবস্থায় শেষ পর্যন্ত যেটা দেখালো, মানে একটা তোমার ভয় ধরে যাবে যে যখন আসবে সামনে সেই সময় সিচুয়েশনটা কি হতে পারে। বড় লেভেলের ভিলেন। হ্যাঁ,
তো এদের Next সবার বল। পারফরমেন্স মানে এক কথা বলতে লাগলে তো পুরো মুভিরই বলতে হবে, তো পারফরমেন্স সবাই ভালো মানে পারফেক্ট দিয়েছে। কিন্তু প্রভাসের ব্যাপারটা হচ্ছে ওই যে আজিদা যেটা বললো, ওর ওর এত আমরা ল্যাদখোরটাই ভিডিও বা মানে মুভি দেখে এসেছি, এত ওকে মানে কাজ না করার ভিডিও মুভি দেখে এসেছি, তাতে মনে হচ্ছে যে ওকে এখানে মনে হচ্ছে চাবুক দিয়ে বেরিয়ে বেরিয়ে কাজ করিয়েছে। কারণ ওর অপোজিটে কামাল হাসান আছে, অমিতাভ বচ্চন আছে, ওরা কাজ করছে, এই কাজ না করলে একটা প্রেস্টিজের ব্যাপার, তো সেরকম হিসাবে কাজ করেছে। ফার্স্ট হাফটা অতিরিক্ত বোরিং করেছে, কম করে তার কমেডি একদম মানায় না। আর শুধু তার বলে নয়, একটা ডিস্টোপিয়ান ওয়ার্ল্ডে ভাই মানুষের মধ্যে কমেডি কি করে আসবে? হ্যাঁ হ্যাঁ কমেডি প্রাসঙ্গিক ঠিক ওইটাই, আছে, কিন্তু এমন এর নয় যে comedy মানুষ বেকার। হাসবে না, হ্যাঁ মানুষ হাসবে, কিন্তু সেই হাসির মধ্যে একটা কষ্ট দরকার। কারণ ভাই তোমরা ডিস্টোপিয়ান ওয়ার্ল্ডে আছো, কোনো স্ট্রবেরি ওয়ার্ল্ডে নেই এখন। কারণ এটা 2024 নয়, এটা হচ্ছে সেই বছর ডিস্টোপিয়ান ওয়ার্ল্ড, যেখানে ভাই জলের অভাব, যেখানে 5,000 Unit. ইউনিট লাগছে একটা ডিম কিনতে। মেহাঙ্গাইটা দেখো ভাই কিরকম লেভেলের আছে, 5,000 ইউনিট লাগছে। সেখানে মানুষের এত কমেডি কি করে আসতে পারে ভাই? তার ব্যাংক ব্যালেন্স বলছে 124 ইউনিট আছে, তো এত কমেডি সে কি করে করছে? তো এইসব জিনিসগুলো পরে আরো গভীর আলোচনা করব। মুভির মধ্যে আমাকে সবথেকে একটা লেগেছে ডিস্টোপিয়ান ওয়ার্ল্ডটাকে দেখানোর স্টাইলটা, এর মধ্যে কোনো নতুনত্ব আমি কিচ্ছু পাইনি। কারণ একটা জিনিস, সেটা আমিও এই বলবো। জিনিসটা একটা চোখে লেগেছে, তার কারণ হচ্ছে, আমি একটা উদাহরণ দিই, যদি তোমাকে দেখে আমাকে আমার এক্সের কথা মনে পড়ে, তার মানে আমি তোমাকে ভালোবাসি না, আমার মনের ভেতরে সে এক্সের প্রেমটাই আমি দেখাচ্ছি। তো আমি উদাহরণটা দিই, আমি ভালো যদি এক্সাম্পল, ভালো এক্সাম্পল। ভালো এক্সাম্পল দিয়েছে, দেখেছিস? কারণ আমি যদি হ্যারি পটার দেখি, আমার অন্য মুভির কথা মনে পড়বে না। আমি ম্যাডম্যাক্স সাগা দেখলে অন্য কোথাও কথা একদম, অন্য বিশাল মুভির কথা example, মনে হ্যাঁ। পড়বে না। আমি স্টার ওয়ার্স দেখলে আমার অন্য মুভির কথা মনে পড়বে না, গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি দেখলেও মনে পড়বে না। কিন্তু এই মুভি দেখলে যখন তুমি মরুভূমি দেখবে, তাদের ভেহিকল দেখবে, তোমার ম্যাডম্যাক্স সাগার কথা মনে পড়বে। যখন হ্যাঁ। তাদের দোকানগুলো দেখবে, অনেক কিছুতেই। তোমার যখন তুমি ওদের দোকানগুলো দেখবে, তখন তোমার মনে পড়বে গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সির কথা। ফায়ার করা দেখে তোমার স্টার ওয়ার্সের কথা মনে পড়বে। এমনকি যখন তুমি দেখবে যে কমপ্লেক্সটা ওপরে আছে, কমপ্লেক্সটা যখন তুমি নিচে থেকে দেখবে, তোমার মনে পড়বে অ্যালিটা ব্যাটাল এঞ্জেলের কথা। তাহলে তুমি কি, হ্যাঁ আমি বলছি না কপি, আমি কপির ব্যাপারে কথা বলছি না। কপি হচ্ছে, কপি কোনগুলোকে বলে? মাগাধীরা যোদ্ধা, এগুলোকে কপি বলে। এটাকে আমি ইন্সপিরেশন বলবো বা রেফারেন্স বলবো। তাহলে এরকম ভাবে দেখাচ্ছ কেন যে মানুষ রেফারেন্স পাবে, তোমাকে তুলনা করবে ওটার সঙ্গে, তোমাকে তোমার নাম নিয়ে নয় অন্য নাম দিয়ে তুলনা করছে, যে হ্যাঁ ওটার মতন করেছে, আমাদের ইন্ডিয়াতে দারুণভাবে দেখিয়েছে, অ্যালিটার এই জিনিসটা দারুণভাবে দেখিয়েছে। এই তুলনাটার জন্য কিন্তু যারা নতুন এইসব মুভি দেখে তাদের পক্ষে ভালো লাগবে, কিন্তু যারা এইসব জিনিসগুলো দেখে এসছে তাদের কাছে একটু প্রবলেমেটিক লাগবে। আর থাকলো ভিএফএক্স বা সিজির ব্যাপারে, তো এখানে যে সিজি ইউজ করেছে, সেটা হিউম্যানের ওপরে যেটা ইউজ করেছে সেটা বাদ দিয়ে টোটাল সিজি পারফেক্ট ছিল। যেখানে কম করে যেটা তোমার ইয়েতে দেখিয়েছে, কমপ্লেক্সের মধ্যে যে পৃথিবীটা দেখিয়েছে, ওয়ার্ল্ডটা দেখিয়েছে, সেখানে টোটাল সিজিআইটা পারফেক্ট ছিল। মুভির মধ্যে যেখানে ভিএফএক্স ইউজ করেছে, আগুন থেকে আরম্ভ করে জল টল, ভিএফএক্স পারফেক্ট ছিল। কিন্তু মানুষের মধ্যে সিজিটা একটু দুর্বল ছিল। প্রথম অমিতাভ বচ্চনের ফেসের কথা বললে, হ্যাঁ। কারণ ওটা দুর্বল ছিল। তার সঙ্গে সঙ্গে দেখবে যখন ওটা নিজে ভেহিকল থেকে সৈনিকগুলো লাফিয়ে নামছে, তখন মনে হচ্ছে একটা কার্টুনিস অ্যানিমেশন হচ্ছে স্টাইলটা। এবার সেটা তুমি ক্রেন দিয়ে করাচ্ছ, দড়ি দিয়ে করাচ্ছ না অ্যানিমেশন করাচ্ছ, সেটা ওদের ব্যাপার। এটা কেন চোখে লাগছে, এইসব জিনিসগুলো কেন আমি পয়েন্ট করে দেখাচ্ছি, কারণ ভাই মুভির বাজেট 15 কোটি টাকা নয়, 600 কোটি টাকা বাজেট। তখন তুমি 700 হ্যাঁ তো 700 কোটি, যখন তুমি এত কোটি টাকার বাজেট দেখাচ্ছ, তখন তোমার মুভির মধ্যে এই জিনিসগুলো কিন্তু আমার চোখে পড়বে, আমাকে চোখ দেখতে হবে। কিন্তু সেম যদি এই মুভিটা হনুমান মুভি হতো বা এই মুঞ্জা মুভি হতো, আমি কিন্তু এইগুলো পয়েন্টই করতাম না, কারণ বাজেট অনুযায়ী এটা চলে যায়। বাট যখন তোমার বাজেটই 700 কোটি, তখন তোমাকে এইসব জিনিসগুলো মাথায় রাখতে হবে, যে তোমার ভিএফএক্স পারফেক্ট আছে, তোমার এলিমেন্টের উপরে সিজি পারফেক্ট আছে, হিউম্যানদের উপরে পারফেক্ট কেন আসবে না? প্রভাসের উপরে কথা বলে, প্রভাসের যেই কস্টিউমটা দিয়েছে, তার যেই জাম্প স্টাইল বা যা কিছু দেখেছে পারফেক্ট ছিল। সিজি একদম দারুণ, তার রোবোটিক কারটা যেটা মোবিল, কি বুঝি মোবিল, যেটা পারফেক্ট ছিল। কিন্তু ওর যে যখন প্রভাস যখন ওর ওপরে সিজি করছে, যখন ওকে ওড়াচ্ছে বা কিছু, তখন একটু কার্টুনিস্ট টাইপ লাগে। যদি ওটা প্রভাস বা অমিতাভ বচ্চনের ওপরে অল টাইম এটা কানেকশন অতটা বোঝা যায় না, কিন্তু যখন কোনো অন্য ক্যারেক্টার, কারণ এরা বড় ক্যারেক্টার বলে এদের উপরে তো টাকা ইউজ করেছে বা খরচা করেছে, যখন সাইড ক্যারেক্টার কেউ ভেহিকল থেকে নামছে, গাড়ি থেকে নামছে, তার উপরে কিন্তু সেই সিজিটা খরচা করেনি, এটা আমার চোখে লেগেছে। দেখো আমার রিভিউ যদি আমি বলি, প্রথমে যখন সিনেমা শুরু হয়েছে সিনেমা হলে, প্রথমে যে মহাভারতের সিকোয়েন্স খানা, স্পয়লার দিচ্ছি না, কোনো নাম দিচ্ছি না কে আছে বা কি, হ্যাঁ হ্যাঁ ওই সিকোয়েন্স খানা আমার মনে হলো যে তাড়াহুড়ো করে দিল ওরা, মানে একটু রানিং শেষ হয়ে যায় ওইটা, মানে শুরু হয় শেষ হয়ে যায়, ঠিক আছে, ওটা মনে হয় একটু বেশিক্ষণ রেখে জিনিসটাকে আরো বেশি মানে এলিভেট করা যেত, মানে জিনিসটাকে স্টার্টিং হচ্ছে এত বড় মুভি, ঠিক আছে। ওটা বড় কেন ফিল হয়, একমাত্র তোমার ভগবান কৃষ্ণর জন্য অত বড় জিনিসটা ফিল হয়, নাহলে কিন্তু ফিল হতো না। আচ্ছা, রাইদা বললো যে সিজিআর কে ডিএচ করেছে অমিতাভ বচ্চনকে, ওই ডিএচিংটা মনে হলো যে হ্যাঁ 600 কোটি হিসেবে একটু প্রবলেম্যাটিক আছে, কারণ পুরো বডি খানাই করেছে। মানে এখানে আমার মনে হয় একটা সমাধান ছিল যে অভিষেক বচ্চনকে দিয়ে ওই সিনটা করাতে পারতো, পারফেক্ট হতো।
এরপর যদি চলে আসে আমি ফার্স্ট হাফের পুরো সিকোয়েন্সটার মধ্যে, পুরো ফার্স্ট হাফ যখন স্টার্ট হয়, প্রভাসের এন্ট্রি হয়, এন্ট্রিতেই আমার মনে হয় ওরা একটু হেগে দিয়েছে। এটা প্রভাসের এন্ট্রি ছিল। হ্যাঁ, আমি একবারে ক্লিয়ার করি, তারা একবারে বলে দিই। প্রভাসের এন্ট্রি খানা মনে হলো তাড়াহুড়ো করে একটু বেশি ঘেজিয়ে কমেডি করে বিনা কারণে পাঞ্জাবি গান ঢুকিয়ে একটু এইসব করে ননসেন্স করে দিয়েছে, ঠিক আছে। তারপর দিশা পাটানির পুরো অ্যাঙ্গেলটা পুরো আননেসারি মনে হয়েছে। এবং আমি বলি ওটা কেন রেখেছে ওরা, কারণটা হলো দিশা পাটানিকে ইউজ করে ওরা কমপ্লেক্সকে দেখাবে প্রভাসকে, ঠিক আছে। প্রভাস যেহেতু বাউন্টি হান্টার, তাকে তো আমি অন্যভাবেও কিন্তু কমপ্লেক্স দেখানো যেত। মানে দেখা যাচ্ছে বাউন্টি ধরেছে, ধরে ওকে উপরে গেছে দিতে, বাউন্টি দিতে, তখন তো ওদের কমপ্লেক্স দেখে নিল, এটা করা যেত। সেপারেট একটা মহিলাকে দেখিয়ে দিত, তাকে ধরেছে 10,000 টাকা পেয়ে গেল, তো বলেনি শেষ কারণে তো দিশা পাটানিকে গ্ল্যামার জন্য রাখা, এটা পুরো মুভিতে ক্লিয়ার বোঝা যায় যে গ্ল্যামার দেখানোর জন্য কে রেখেছে। এবার যদি আমি আসি ওই কমেডির অ্যাঙ্গেলটা, যেটা সবাই প্রবলেম করে সারা পৃথিবীর লোকে, যেটা কমেডি কাকে বলছে, ওই কমেডি খানার প্রবলেম কি জানো তো? কমেডি এটা না যে প্রভাস কমেডি করছে, প্রবলেমটা হচ্ছে ও বেশি পরিমাণে করছে, কন্টিনিউয়াস করছে। মারামারির মধ্যে অশ্বত্থামার সামনে, ওদের সামনে, এর সামনে, এদিকে লোক মরছে, ভাই কমেডি করেই যাচ্ছে। ফার্স্ট হাফ পুরো ফালতু কমেডি। মানে আমি দেখছি কি তো প্রবলেম কি হচ্ছে বলতে, মারামারি হচ্ছে আর সিরিয়াস সিকোয়েন্স হচ্ছে, মাঝে একটা কমেডি। এর মধ্যে কি হচ্ছে, সিনে যে মোমেন্টাম, হ্যাঁ আমি দেখছি সিনেমা ঢুয়ে গেছি, মোমেন্টাম খারাপ নষ্ট হয়ে যায়। অশ্বত্থামা আসে, একটা বড় ক্যারেক্টার আসে, ফাইট হচ্ছে, ফাইটটা কমপ্লিট করে যদি কমেডি করে তাহলে ঠিক আছে। যেমন ডেডপুল করে না, পুরো মেরে দিয়ে এবারও ভাবছে যে আমি 12টা গুণে দিয়ে কি করবো, এবার ঠিক আছে। এবার মারামারি প্রতি মারে যদিও কমেডি করে, সেটা ননসেন্স লাগে দেখতে। এই ক্ষেত্রে ওইটা হয়েছে। আর যেটা প্রিন্স বলল ডিস্টোপিয়ান ওয়ার্ল্ডটা এত ফানি কেন, কমেডি কেন, এটা বিশাল ভালো পয়েন্ট, যে অত ডিস্টোপিয়া ওয়ার্ল্ড, ওর কাছে কিছু নেই, তাও এত কমেডি কেন? বললে হবে না যে ফানি ক্যারেক্টার। সবাই বলছে আরে ভাই ফানি ক্যারেক্টার কেন? এবার দেখবে বুঝছি যে এআইটা, ওই এআইটা আমার বন্ধু বললো এআই এর মধ্যে ফিলিংস আছে, মানে জার্ভিস টাইপের না, ফিলিংস লেস না, ঠিক আছে, আমাদের ফিলিংস আছে, ওই জন্য হয়তো ঘন ঘন কথা বলে। আমায় বল, ওই পুরো সিনেমাটার মধ্যে বুঝছি ভাইরাবকে কোথায় হেল্প করেছে? কিছু হেল্প করেছে? ও তো বলছে এ আসছে ও আসছে, কোনো হেল্প করেনি। মারামারির সময় হোক, কোনো বিল্ড, কোনো কিছু এআই বলেছে, কিন্তু আমাকে ওকে বেশি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মনে হলো আমাদের গুগল। জার্ভিস যেরকম টনিকে বলে স্যার এটা করলে ভালো হয়, এই ফর্মুলাটা এরকম করে কাজ করলে ভালো হয়, বুঝছি এখানে কোনো সময় ভাইরাবকে কিছুতে সাহায্য করে না, র্যান্ডাম শুধু বকবক করে, ঠিক আছে, করতে বলেছে তবুও করেনি। হ্যাঁ, এবার যারা প্রিন্স বললে যে নিজের যে ডিস্টোপিয়ান ওয়ার্ল্ড খানা দেখে অনেক কেউ সিমিলার, পুরো সিমিলার। ওই যে ম্যাড ম্যাক্স এর ওয়ার্ল্ড বিল্ডিং পুরো বালির মধ্যে দিয়ে, ঠিক আছে, বালি বলে ম্যাড ম্যাক্স না, এটা বলছি না আমি বলছি দেখানোর যে স্টাইলটা, যে ঘোলা সব ভেঙে চুরে পড়ে আছে, এমনকি তোমার গাড়িগুলো ম্যাড ম্যাক্স এর, এবং গাড়িগুলোর মধ্যে ম্যাড ম্যাক্স এবং একটা মুভি আছে ব্লেড রানার, ওখান থেকে পুরো ডিটো সেম ওয়ার্ল্ড বিল্ডিং করেছে, নিচের ওয়ার্ল্ড দেখিয়েছে, কমপ্লেক্স কে বুঝিয়েছে কি করে কমপ্লেক্সের মধ্যে সূর্য আছে, কি করে কমপ্লেক্সের মধ্যে মেয়েদের উপর টর্চার করছে, ঠিক আছে। ওখান থেকে জাস্ট তুমি ফার্স্ট হাফে কমেডি গুলো একটু ছোট ছোট করে কাটো, আর ওগুলো কমেডি থাকলেও এক জায়গায় রাখো, আর ফাইট গুলো এক জায়গায় রাখো, ওদের পর চলে, ভিতরে ঢুকালে হবে না। আর তারপর দিশা পাটানির যে পুরো অ্যাঙ্গেলটা, ওটা পুরোই বাদ দিয়ে দাও, কোনো দরকারই নেই, একদম কোনো সাহায্য হচ্ছে না। দিশা পাটানিকে একজন সাধারণ মেয়ে বানিয়ে দাও, ওকে রাখো যদি ইচ্ছা আছে, ওকে বাউন্টি হান্টার হিসেবে রেখে দাও, ওকে তুলে নিয়ে গেল প্রভাস, তুমি যা দেখাবো। এবার সেকেন্ড হাফে যাওয়ার আগে একটা তোমাদের প্রশ্ন করি, ও যে বাউন্টি হান্টার, এটা কিন্তু শুধু মুখে বলা হয়েছে, একটা বাউন্টি ধরতে পারিনি না, আর বলা হয়েছে ও কোনোদিন হারেও না। না, মেন হচ্ছে এই সিনেমাতে একটা জিনিস দেখবি, প্রভাসের সম্পর্কে তেমন কিছুই জানা যায় না। তোমাকে আমি একটা এক্সাম্পল দিতে পারি, গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি ভলিউম 1, 2, 3 তে আমরা সবাই জানি যে ওরা চোর, ওরা চুরি করে বেড়ায়, তাই তো, গার্ডিয়ান্সটা। ওদের কিন্তু ইন্ট্রোডাকশন হওয়ার আগে থেকেই রকেট ওদিকে চুরি করছে, এদিকে স্টার-লর্ড চুরি করেছে, মানে চোর ওরা দেখিয়ে দেয়। এবং ফার্স্ট সিন দেখেই আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে। বাউন্টি হান্টার বললে এটাকে আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি ভলিউম 1 যখন তুমি দেখবে, তুমি জাস্ট যখন রকেট আর গ্রুটকে দেখাবে, জাস্ট 15 মিনিট, ওদের 15 মিনিট দেখানোর মধ্যে তোমাদের বিশ্বাস হয়ে যায় যে ওরা দুজন হচ্ছে বাউন্টি হান্টার, কারণ ওরাও স্টার-লর্ডকে বাউন্টি দেখতে পাবে 10,000। সেটা এখানে কি বলতো, এই বাউন্টি জিনিসটা যদি এরকম করে দেখাতো যে প্রভাসের ইন্ট্রোই হচ্ছে একটা বাউন্টির মধ্যে, কি করে একটা বড় বাউন্টিকে ধরলো, সে ধরা স্টাইলে ধরলো, ওইটা ঠিক ছিল, ওটা দেখালে বেটার হতো আমার মনে হয়। এবার যদি সেকেন্ড হাফে দেখো, সেকেন্ড হাফে যখন স্টার্ট হয়, যখন উপরে যখন যায় না, স্ট্যাচু নিয়ে উপর যায় ওরা, ওই স্ট্যাচু। এবার কি আমরা স্পয়লারে ঢুকে যাচ্ছি? না, আমি স্পয়লার কথা দিচ্ছি, আমি শুধু বলছি, ঠিক আছে, স্পয়লার কোনো ক্যারেক্টার ব্যাপারে কিছু বলবো না। আর এই ভিডিও যেদিন আপলোড হবে স্পয়লারে কারো অসুবিধা হবে না। আমি বলছি যখন উপর যায়, কারা উপর যায় ধরি বলছি, হ্যাঁ, যখন তারা উপর যায় ইয়াসমিনের কাছে, ওই যে টেকনোলজিতে ওঠে না, যে ওঠে মনস্টারটা, মানে ওই যে টাইটান টাইপের যা থাকে, ওইটা বিশাল লেগেছে আমার, মানে পুরো কমপ্লেক্সের কনসেপ্ট খানা খুব ভালো, ঠিক আছে। এবার যেই সেকেন্ড হাফ স্টার্ট হয়, তুমি দেখবে সেকেন্ড হাফে স্টার্টিং এ ওরা একটা মেয়ে আর ছেলেকে দেখায় গাড়ির মধ্যে,
নাম টাম বলছি না, ঠিক আছে। আমার মনে হলো ওই যে মেয়েটাকে দেখালো, কেন দেখালো? পরের সিনে যখন মেরে দিবি, মেরে দিলে, হ্যাঁ। তাহলে কেন দেখালো? কেসটা বুঝলে? কারণ ওই মেয়েটা যে মরে যাচ্ছে, মনে হবে যেন একটা তোমার ফিল ইমোশনাল হবে না। টাচ দেওয়ার চেষ্টা করলো। দেখ আমি স্পয়লারটা শেষ করে তারপর ডিসকাশনে ঢুকছি। স্পয়লার রিভিউ শেষ করে বলে নে। আমি এটাই বলবো, সেকেন্ড হাফে বেশি কিছু বলার নেই। সেকেন্ড হাফটা বিশালই ভালো, খুব সিরিয়াস টোন, অ্যাকশন হেভি, এবং ক্লাইম্যাক্স তো ওরা ফাটিয়ে দিয়েছে, ক্লাইম্যাক্সে ফাটিয়ে দিয়েছে পুরো। এবং ক্লাইম্যাক্স দেখে মনে হয়েছে যে এদের কাছে মালপত্র থাকা সত্ত্বেও ওরা দেখাচ্ছিল না এরম। মানে তুমি এটা বলতে পারো পুরো সিনেমাটা থেকে 30 মিনিট কেটে দিলে ওই ফার্স্ট হাফ থেকে, বিশালই ভালো মুভি এইটা, বিশালই ভালো মুভি। আর ইন্ডিয়াতে এরম মুভি বানানো তো ভাই নেক্সট ইম্পসিবল ব্যাপার, এত ভালো কাজ করেছে, ঠিক আছে। এবার যদি আমরা স্পয়লার শেষ করে স্পয়লারের মধ্যে ঢুকি, প্রথম সিন থেকে শুরু করি মুভি, যেই সিনে যে মহাভারতের সিকোয়েন্স হয় এবং অশ্বত্থামাকে শ্রাপ দেওয়া হয়, ওই সিকোয়েন্সটা তোমার সব মিলিয়ে কি কি প্রবলেম, কি কি ঠিক মনে হলো বল? আমার ওই সিনের ভিএফএক্স এ প্রবলেম ছিল প্রথমত, দ্বিতীয়ত ওই সিনে আমার কিন্তু প্রবলেম মনে হলো না। তবে আমার মনে হলো ওই যে তুই একটা বললি না যে আরেকটু বেশিক্ষণ এর টাইমটা দিতে পারতো, আমারও সেটা জানি মনে হলো। কারণ সেটা মনে হলো এর কারণও হতে পারে যে সিনটা ভালো লাগছিল বলে হতে পারে, ঠিক আছে। এবার এটা কেন বলতো, আরেকটা আমি ছোট একটা বলি, 1 সেকেন্ড, যে আমরা শুরুতেই দেখছি অশ্বত্থামা ভীষণ রেগে আছে। অশ্বত্থামা রেগে আছে, রেগে গিয়ে তারপর সে ওই ইয়েটা করে আমাদের দ্রৌপদীর গর্ভে যে সন্তানটা আছে তাকে হত্যা করবে। তারপর কৃষ্ণ এসে মোটামুটি অভিশাপটা দেবে। আমার মনে হয় যে যখন ওরা মহাভারতে সেই দেখাচ্ছে, আর সামান্য একটু রিক্যাপে অশ্বত্থামার রাগার ইয়েটা দেখাতে পারত। আমার মনে হয় এটা দেখানি, কারণ এটা দুটো জিনিস ভেবে রেখেছে। একটা যে মানুষ জানে মহাভারতে কি হয়েছিল, আর এর কনসেপ্ট হচ্ছে মহাভারতকে নিয়ে যেতে হবে ডিস্টোপিয়ান ওয়ার্ল্ডে। তো একটু সিন দেখিয়ে দিলে মানুষ ক্যাচ করে নেবে, এটা হয়তো তার প্রথম প্রায়োরিটি ছিল, যত ধরে নেবে। আর দ্বিতীয় জিনিস হতে পারে যে ওই জিনিসটা ফিউচারের মুভিতে দেখাবার জন্য রেখে দিয়েছে, কনসেপ্টটা ওরা ইউজ করেছে, শুটিং করেছে। মহাভারতের যেই সিকোয়েন্সটা আছে, আমি তো বিশ্বাস করবো না যে শুধু অর্জুন এবং একে নিয়ে শুটিংটা হয়েছে, অন্য অ্যাক্টরদেরকে নিয়ে শুটিং কমপ্লিট করে রেখেছে। আর একটা জিনিস হচ্ছে, যখন ওর পরে যখন ডিস্টোপিয়ান ওয়ার্ল্ড অব্দি যেই মানে একটা গানের মধ্যে দিয়ে ছবির মধ্যে দিয়ে নিয়ে গেল, ওখানে বেশ আমাদের ডাইরেক্ট একটা জিনিস দেবে, হঠাৎ করে একটু সিন অতীতের হওয়ার পরে আমাদের এই 20th সেঞ্চুরির সিনগুলো দেখিয়ে দিল, এখন যেই মেয়েদের উপরে নির্যাতন হচ্ছে বা যা কিছু, এটা একটা ছোট করে দেখিয়েছে, এটা খুব সুন্দরভাবে দেখিয়েছে। কিন্তু মিডিলে আমার মনে হয় যে অন্যান্য জিনিসগুলো দেখানো উচিত ছিল, যেমন কিছু কিছু জিনিস যে আমরা আরও বেশি ক্যাচ করতে পারতাম। যেমন আমাদের দেশে, আমরা যেহেতু ভারত থেকে, এটা ভারতের সিন থেকে দেখাচ্ছে, তো ভারতের দিক থেকে যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল এদের একটা প্রবলেম, যেমন আমাদের লোগান মুভিতে দেখিয়েছিল, যেটা অরিজিনাল উলভারিনের, ওরকম ভাবে দেখাতো। এবং প্রতিটা সিনে অশ্বত্থামা ছিল প্রতিটা যুদ্ধতে। ছবি কনসেপ্ট আর্ট আঁকতে ক্ষতি কি, বিভিন্ন যুদ্ধতে দেখবে আমরা কি দেখাবে, অশ্বত্থামা অভিশাপ পেয়ে ডাইরেক্ট আমাদের সিচুয়েশন দেখিয়ে দিল, দেন তারপরে দেখাচ্ছে ও হেঁটে পেছন ফিরে চলে গেল। এবার যদি ওখানে এরকম ভাবে দেখাতো যে বিভিন্ন লড়াইয়ে, এই যে দেশ স্বাধীন হচ্ছে সেই সময় অশ্বত্থামার জার্নিটা ও ছিল, মানে মানুষ যাতে এটা বুঝতে পারে যে প্রতিটা সিচুয়েশনে অশ্বত্থামা ছিল। কারণ যেহেতু তাকে অভিশাপ দিয়েছে, সে আমাদের প্রথম বিশ্বযুদ্ধ মরতে পারেনি, সেকেন্ড বিশ্বযুদ্ধে মরেনি, এমনকি যখন দেশ স্বাধীন হয়, ইন্ডিয়া পাকিস্তানের ঝামেলা হয়, তখনও সেইখানে ছিল, সেও দেখেছে। ওটা হিউম্যানদের লড়াই হয়ে যাচ্ছে, তো হিউম্যানদের লড়াইয়ের মধ্যে আমাকে মনে হয় বলতো ওনার শটটা ছিল একমাত্র ওয়েট করা যতক্ষণ না কালকে আসবে। এবার ওটাই তো, এবার প্রতিটা যুদ্ধ ও তো জানছে না কখন আসবে, ওকে বলেছে যখন গঙ্গা শুকিয়ে যাবে এবং এই হবে এবং বিশাল দুনিয়ার শেষ হয়ে যাবে। প্রতিটা যুদ্ধতে হয়তো ভাববে যে সেরকম কিছু একটা হচ্ছে, এবং ও সিচুয়েশন মানে তার শুধু প্রেজেন্ট আছে, সে ইন্টারফেয়ার করে না। ভালো পয়েন্ট, হ্যাঁ, কিন্তু মনে হয় ওটা কোনো কারণ ছিল, হতে পারে যে হয়তো পলিটিক্স ঢুকে যেতে পারে বা কিছু হতে পারে, সেটা ওদের ব্যাপার। আমার মতে বলে ওটা যদি ওরকম ভাবে একটু দেখিয়ে তারপরে এরকম ভাবে শেষ করে দিল। মানে আমার প্রবলেম হচ্ছে যে ডাইরেক্ট দেখালো অশ্বত্থামা অভিশাপ পেলো, তারপরে একটা পুরো গানের মধ্যে একটা ছোট জার্নি দেখাতে পারতো, পুরো গানের মধ্যে পুরো আমাদের পৃথিবীর জার্নিটা দেখিয়ে দিল, যে আমাদের পুরো দেশের পৃথিবীটার অবস্থা কি হলো বা দেশের অবস্থা কি হলো। এবং গানটার শেষে অশ্বত্থামা ওর হাতের ওটা কি ওই অস্ত্রটা নিয়ে পেছন ফিরে চলে গেল, এবং সেটার আমরা একটা ছবি দেখতে পাই পেছন থেকে, এবং তারপরে আমাদের প্রেজেন্টেড দেখানো হয়। তো এই সিচুয়েশনের কথাটা আমি ওখানে বলছি, যখন যেটা দিয়ে দিত। ওই যে আমি যেটা বলছিলাম মহাভারতের সিকোয়েন্স যেটা দেখালো, ওই যে অশ্বত্থামা কৃষ্ণ এবং তোমার যে শ্রাপ দেওয়ার সিকোয়েন্স, ওটা প্রথমত বড় করতে হতো, রাইদা বললে আগের থেকে দেখানো, ওইটা আমার মনে হয় সামান্য আগের থেকে দেখালে রাগটা মানে ওই যে মানে যে না কারণটা না, আমি বলছি যে এখন তুমি দেখাচ্ছ বয়স্ক বয়সে ও খুব ম্যাচিওর হয়ে গেছে, খুব সন্তুষ্ট হয়ে গেছে, তুমি দেখাতে পারতে ইয়ং বয়সে খুবই ও
অ্যাঙ্গার এলা খুবই রাগী বদরাগী ছিল। আর একটা জিনিস দেখবে এই রাগের সিনটাতে, বশেই তো ওটা করেছিল। এই সিনটাতে অমিতাভ বচ্চন সবসময় রেগে থাকবে এবং যখন ওকে শ্রাপটা দেবে এবং তারপরে হঠাৎ সে চেঞ্জ হয়ে যায়, বলবে এটা প্রায়শ্চিত্ত কি হতে পারে। এই যে টোনটা এত তাড়াতাড়ি কেন, এটা কি মহাভারতে এত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে গেছিল না সে নিজে ভুল বুঝতে পেরেছিল? না না শোনো, ও ও প্রথমত তুমি দেখো যখন কৃষ্ণকে বলে যে मैं तुम्हारा नौकर नहीं हूँ इंद्र की, मैं तुम्हारा नौकर नहीं हूँ, যে ওর নাম কি, ওই দেবরাকন্ডা ক্যারেক্টার নাম কি, অর্জুন, অর্জুন मैं तुम्हारा नौकर नहीं हूँ अर्जुन की तरह, मारना है तो मार दो कृष्ण, এরকম করে বলে। এমনকি সাথে সাথে যখন এর বাবার নাম বলবে ও রেগে গিয়ে ওকে আক্রমণও করবে। তো এর যে রাগটা আছে কিন্তু মারও খেলো এবং সে উঠে গিয়ে রাগও দেখাচ্ছে, কিন্তু যখন তাকে বললো যে তুমি বেঁচে থাকবে মরতে হবে না, হঠাৎ সে চেঞ্জ হয়ে বলছে এর কোনো প্রায়শ্চিত্ত নেই, মানে একদম সে চেঞ্জ হয়ে গেল হঠাৎ এপিটোপে। এক পাল মে জজবাত বদল দিয়া। টাইম নিয়ে দেখালে ওটা আরামে দেখাতে পারতো, আগে থেকে রিক্যাপ করতে পারতো। হ্যাঁ টাইম না দেখাটা ভালো হতো, মানে মিনিমাম ধর তোমার 4 থেকে 6 মিনিটের সিকোয়েন্স করলে ভালো হতো। কিন্তু হ্যাঁ যা হয়েছে ওইটা খারাপ না, ওইটাও অনেক ভালো, হ্যাঁ ওটা অনেক খারাপ ভালো হয়নি বলে আমি আর ওটা নিয়ে অত ইয়ে করলাম না। খারাপ তো না, না, আমি জাস্ট খারাপ আমার না, ওপিনিয়ন এটা আমরা সেকেন্ড একটা অল্টারনেট ভার্সন বের করছি যে এরকম বললে হতে পারে। এগুলো ফ্যান থিওরি মধ্যে ধরে নাও, ফ্যান থিওরির মধ্যে। হ্যাঁ 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 এবার তাহলে আমরা ওই মহাভারত সিকোয়েন্সটাকে পার করে আসি, যেটা আমাদের ভৈরবার এন্ট্রি। ঠিক আছে, ওই এন্ট্রি নিয়ে তোমাদের মানে এন্ট্রি বলতে ওই স্টার্ট থেকে শুরু করে একদম এন্ড অবধি, মানে মারামারি শেষ অবধি কেমন লাগলো বলো? বলো। আমি কি দেখলাম, বুজ্জি এলো, প্রভাস এলো, টুক করে একটা লাফ হলো, চায়ের যেমন চায় ভিজে যাওয়া বিস্কুট যেমন টুক করে পড়ে যায়। আর একটা জিনিস পড়ে গেল। আমার এন্ট্রি করার আগে বলছে এ হচ্ছে এই করেছে, কোনোদিন হারেনি। হারেনি, মানে মুখে আমি এই জিনিসটা আজ পর্যন্ত বুঝলাম না, প্রবাসের সমস্ত সিনেমাতে এইরাম কেন যে আসার আগের থেকেই ভাই ও এইরাম ভাই সালাদের মতো এই করে দেবে ওই করে দেবে ওই করে, সালারই তো। এবার যে আসে এসে কিছু করে না, এসে কিছু করে না। না প্রভাস এলো এরাম মারছে একটা জঘন্য পাঁচ, এরাম মারছে একটা জঘন্য পাঁচ। আরে ভাই লড়। কারণ আরেকটা জিনিস, প্রবাসের যে অ্যাকশন গুলো ছিল, যে পাঁচ বা কিক যেগুলো দিয়েছো, একটা ডিস্টোপিয়ান ওয়ার্ল্ডে যখন তোমার শত্রু অত হাইটেক হাতিয়ে নিয়ে আছে, এত স্লোলি পাঞ্চে ওরা কি করে পড়ছে আমি ভেবে পাচ্ছি না তো ভাই। পাঞ্চের মধ্যে তুমি সবাই হ্যাঁ প্রভাস একটা পাঞ্চ দিয়েছিল, প্রভাস একটা পাঞ্চ দিয়েছিল যখন ওই পিলারটাকে মারবে অমিতাভ বচ্চনের সময়, পিলারে একটা পাঞ্চ, ওইরকম পাঞ্চ মারতে হবে ভাই। কথা বলছি না, না বলছি না আমি, জাস্ট ওইরকম পাঞ্চ এখানে মারতে হতো ভাই। অপোজিটে ওদের কাছে হাইটেক হাতিয়ার আছে, ওই মোটুটাকে দেখো তো, দুটো মোটু যখন ওকে তুলে নিয়ে যাবে, কম প্লেয়ার নাকি ওরা, আর্মারও রয়েছে, হ্যাঁ আর্মার টাইপ পড়া রয়েছে। আমার এখানে কি মনে হয় বলতো অরিজিৎদা, এমন না যে আমি বারবার বলছি, এমন না ওরা জানতো না যে অ্যাকশন সিকোয়েন্স খারাপ, মনে হয় ইচ্ছা করে করেছে। কেন বলছি, এই সিকোয়েন্স যখন তুমি এন্ড হয় না একদম এন্ডে, যখন উড়ে গিয়ে মারে, তখন উড়ে গিয়ে মারে, যখন একদম পারে জেট প্যাক কোনো অন করে উড়ে গিয়ে মারে, তারপরে একদম টান দিয়ে 10টা উড়িয়ে দেয়, ওইটা ভালো সিকোয়েন্স। আবার তাকে যতক্ষণ করে তখন সেটা বেকার লাগে, একেবারে বেশি লাগে, ওই যখন জাস্ট ধরে নেয় এবং 10 জন ছিটকে যায় ভাই, সিনটা দেখে ভালো লাগছিল। সব থেকে বাজে বলবো ক্রিয়েটিভ চয়েস ওখানে দিলজিতের গান লাগানো, গানটা খারাপ না, 6000 বছর ফিউচারে পাঞ্জাবি বিট সং কেউ শুনছে না, এটা বাংলা কথা। ওইটা খালি খালি মনে হলো আমার, একেবারে খালি খালি মনে হলো। গান ছাড়াও বিজিএম দিয়ে অনেক কিছু করা যেত। এটা তুমি খেয়াল করবে পুরো মুভির মধ্যে অশ্বত্থামা, ইয়াস্কিন আর তোমার মহাভারতের সিকোয়েন্স গুলো বাদে কোন সিনের মিউজিক ভালো না। ওই এক মিউজিক ওরা বানিয়েছে, ওই বারবার তুমি মিউজিক ভুলবে না, ব্যাকগ্রাউন্ড মিউজিক ভুলবে না তুমি। তুমি এটা খেয়াল করবে, প্রভাস এন্ট্রি নিল, সেম মিউজিক বাজলো। এবার রিভিল হলো যে ক্লোন, আবার এন্ট্রি নিল, সেম মিউজিক বাজলো। সবাইকে মারার পরে ও হুডি দিল, আবার সেম মিউজিক বাজলো। আমি কি বলছি বলতো, যত বড় মুভির বাজেট তত কি করে মুভি মিউজিক করা এক্সট্রা খরচা করে। অ্যাভেঞ্জার্স এর থিম মিউজিক আছে একটা, আছে তো? আরে অ্যাভেঞ্জার্স এন্ড গেম, এদের যখন মিউজিক তৈরি হয়, এদের টানা 3 ঘন্টা 4 ঘন্টার মিউজিক তৈরি হয়। আমি কেন বলছি এটা, আমি কেন বলছি বলতো, তখন তুমি দেখবে অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল হয়, ওটা একটা ডিফারেন্ট মিউজিক। তারপরে অ্যাভেঞ্জার্সটা মার খাচ্ছে যুদ্ধের মধ্যে, ওইটা আলাদা মিউজিক। মিউজিক সেম, মিউজিকের পুরো ফিলিংটা পাল্টে যায়। এটা ইমোশনাল, এটা অ্যাংরি, এইটা কিন্তু এই যে প্রবাসের ক্যারেক্টারে নেই। এটা ইয়াস্কিনে আছে, অশ্বত্থামাতে আছে, কিন্তু প্রবাসের মধ্যে প্রতিবারই প্রতিবার ওই তো একে জঘন্য অ্যাকশন সিন, তার উপর জঘন্য লেম জোকস এর চেয়েও যদি আরো কিছু লেম জোকস হয় সেই রকম। বুজ্জির কিছু একটা রাখতে হতো, যে বুজ্জি কি করে ওকে হেল্প করে,
কি করে ওকে সাহায্য করছে বা কিছু, বুঝি যা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কিচ্ছু বুঝছি মানে কি অ্যাসিস্ট্যান্ট বলতো, স্মার্ট স্পিকার হয়ে গেছে ও। না না কি বলতো, এইরকম একটা এআই যে অহংকারী, কিচ্ছুই আরে করলো না। অহংকারী আমি ওটা বলছি না, আমি আরে বলছি যে ওটাই তো, কিছুই করলো না। যখন এআই আর যখন প্রবাসের সাপোর্টে এবং টোন ফোন কাটে, ঠিক আছে একটু টোন ফোন কাটে প্রবাসকে, না কিন্তু সেটা দেখ, কিছু তো সাহায্য করবে। না, আমি বলছি আমার তৈরি এআই এর সাথে আমার খিল্লি হতেই পারে, একে অপরকে চাটা হতেই পারে, তার সাথে আমার ফ্রেন্ডলি একটা সম্পর্ক আছে, কিন্তু সে তো জানে আলটিমেটলি যে সে আমার তৈরি এআই, আমাকে হেল্প না করলে তো সে নিজেও আরো একটা জিনিস এখানে ক্লিয়ার করা হয় না, ওই সিকোয়েন্সেই বলছি যে ওর গায়ে, প্রবাসের গায়ে এত জোর কেন, বুঝতে পারছো? এত স্ট্রেংথ কেন ওর? অন্য কেউ তত পাওয়ারফুল না, তোমার ঘুষিকে কিছু হচ্ছে না, ঠিক আছে? এটা যদি দেখাতো এমন করে, যেরাম করে দেখবেন মুভি আছে ইলিজিয়াম, ওতে যেরাম করে দেখায় যে ওর বডিতে মানে সাইবর্গের মতো কিছু মানে রোবোটিক হ্যান্ড ফ্যান্ড লাগানো দেখাতে পারতো। আমি তো প্রভাসকে প্রথমে সাইবর্গই ভেবেছিলাম, যখন ওকে গুলিটা করে পেটটা ফুটো হয়ে যায়। হ্যাঁ, সাইবর্গ না বানা, কিন্তু তুমি এমন দেখাও যে রোবোটিক হ্যান্ড ফ্যান্ড লাগিয়ে ও জোর বাড়িয়ে নিয়েছে, তাতে ও এই জন্য দেখা যাচ্ছে এত লোককে মারতে পারছে, এবং সেটা ও নিজে বানিয়েছে বলে, ওটা অন্য কারোর কাছে নেই। এটা দেখাতে পারে যেহেতু টেকনোলজি নিয়ে এক্সপার্ট, এটা দেখালো না। অবতার সে বললে হবে, অবতার তো পরে রিভিল হচ্ছে না, তার আগে তো ভ্যারাবি থাকে, তার আগে অবতার তো বলবো না, পুনর্জন্ম টাইপের ব্যাপার, ঠিক আছে? অবতার। আচ্ছা, এখানে অবতার বা পুনর্জন্ম হোক, আমি এখানে একটা প্রশ্ন করতে চাই, অমিতাভ বচ্চন ওকে চিনতে পারলো না কেন চেহারা দেখে? আমি এটা বলছি, কারণটা হচ্ছে যে এই মানে অশ্বত্থামার যে ক্যারেক্টারটা, ওটা কিন্তু ভগবান না, ভগবান উনি আসলে মানে গডের মতো গড না, উনি ডেমি গড, ঠিক আছে? ডেমি গড আর ওয়ারিয়ার, যোদ্ধা বলতে পারো, মানে বলতে পারো বাহুবলী যেরকম ক্যারেক্টার না, ডেমি গড ক্যারেক্টার ওইরকম। তো ওনার মেমোরি নর্মাল হিউম্যানদের মতোই কাজ হয়। যারা এরা তো গড নয়, এরা হচ্ছে গড লেভেল পাওয়ার ওয়ালা। এবার বলতে পারিস যে বরদান টাইপ, না থর না, না থর প্রপার গড। আমি যেমন শক্তিমান কিন্তু নর্মাল হিউম্যান, সে ভগবানের থেকে একটা বরদান। তোমাকে বলছি প্রিন্স জেন ফস্টার, আচ্ছা হ্যাঁ, তাকে দিয়া হয়েছে যে হিউম্যান, তাকে পাওয়ার দিয়া এরকম, বাট যাদের বাজে ট্রেনিং করে হয়েছে এরকম কিছু। ওই জন্যই আমার মনে হয় যে ওনার মেমোরি নর্মাল হিউম্যানের মতোই কাজ হয়, জন্য অর্জুনকে মনে আছে কিন্তু কর্ণকে মনে নেই। এটা হতেই পারে যে আমার বন্ধুকে মনে আছে, এই বন্ধুকে মনে নেই। ওই মানাস সুপ্রিম ইয়াস্কিন আর সম্পূর্ণ কমপ্লেক্সটা যে টেকনোলজি বা যেরকম করে কাজ করে, না তোমাদের কেমন লাগলো সব মিলিয়ে? এটা খুব পারফেক্ট দেখিয়েছে না টেকনোলজি। আমি যদি বলি এটা মানে ওর যে ডার্ক সাইড, মানে কমপ্লেক্সের ডার্ক সাইড, মানে যেখানে বাচ্চাদেরকে পর্যন্ত ওরা ধরে নিয়ে যাচ্ছে, বা এটা অনেক ডার্ক দেখেছে, সিরিয়াসলি ভয়ঙ্কর এবং দারুণ ভাবে, মানে যে কি বলতো মানে কোনো ননসেন্স নেই না, ও যে ক্যান্সেল হচ্ছে সে ফেলে দিচ্ছে, এবং কতটা সিরিয়াস দেখো, যখন না মানে এগুলো দেখাতে হয়তো অনেক সাকসেস হচ্ছে না, আগুনে ফেলে দিচ্ছে, মেরে দিচ্ছে ডাইরেক্ট সবাই। কোনো একটা এইগুলোর ক্ষেত্রে কি হয়, এইগুলো আমাদের যে এটা ইন্ডিয়ান কালচারে দেখাবো কি ভাববে, কোনো ব্যাপার না, চলো এটা এই ওয়ার্ল্ড মানে দেখাও। এবং সবচেয়ে বড় ব্যাপার দেখবি, এটা নিয়ে কিন্তু কোনো বাওয়াল হয়নি। কমপ্লেক্সের যে লাইট সাইড, মানে যেখানে আমরা কমপ্লেক্সে পাহাড়, সমুদ্র, জল, গাছপালা, এটা খুব ভালো দেখিয়েছে ভালো, কিন্তু মেন সমস্যা হচ্ছে যাদের মাধ্যমে দেখিয়েছে বা যাদের থ্রুতে দেখিয়েছে সেটা বেকার লেগেছে। আমার মনে হয় পাহাড়, সমুদ্র, নেচার ভিউ ঠিক আছে দেখাও, ঠিক আছে, কিন্তু এই পাহাড়, সমুদ্র, নেচার ভিউ বা ওই যে পার্টি একটা, যেটা এইগুলো ছাড়াও কমপ্লেক্সের মেন যে রিসোর্সের ইয়েগুলো জড়ো হচ্ছে বা এইগুলো হচ্ছে, এইগুলোকে আরো বেশি দেখানো উচিত। আমার তো মনে হয় যে তুমি যখন যে গানটা দেখ, ওরা কি করছে, এই যে যারা হচ্ছে তারা গোটা দুনিয়ার মেন যে রিসোর্স গুলো নিজের কমপ্লেক্সে এসে যখন অশ্বত্থামা শ্রাপ পেয়ে চলে গেল ফিরে, ঠিক আছে, তারপরে সিনে ডাইরেক্ট প্রেজেন্ট টাইম না দেখে যেটা একটা ভয়েস ওভারে কমপ্লেক্সটাকে বোঝাতো বেশি বেটার হতো। এই যে সমুদ্র টমুদ্র দেখাচ্ছে, ওই কমপ্লেক্স থেকে শুরু করলো, ডিস্টোপিয়ান ওয়ার্ল্ডে নিয়ে এলো, দেন মুভি শুরু হচ্ছে, তার আগে ভয়েস ওভারে বোঝাচ্ছে, যেমন বিভিন্ন মুভিতে করে যে এই হয়েছিল ওই হয়েছে, দিশা পাটানি বাদ চলে যেত, ওটাই বলতে চাইছি আমি। ওকে রাখার জন্যই করেছে ওইটা, এটা নরমাল ব্যাপার, ওকে রাখার জন্যই করেছে, ওকে গ্ল্যামারটা দেখাবে। এবং কি আমি বলবো ও যে ওর যে কাজখানা সেটাও করেছে, ওর কাজ করে দিয়েছে। এবং তুমি একটা জিনিস দেখো, ও যেইটুকু কাজ করেছে, ও আগামীকালে বলতে পারবে যে আমি একটা 1000 কোটি মুভিতে ছিলাম, কারণ এই মুভি আমার রোলটা খুব ইম্পর্টেন্ট ছিল, মানে আমি দেখিয়েছিলাম ওকে কমপ্লেক্স থাকবে, পার্ট 2 তে থাকবে, এবং আমার মুভি 1000 কোটি গেছে। দেখি একটা ডিস্টোপিয়ান ওয়ার্ল্ড
প্রভাস ছোটবেলা থেকে যাওয়ার ইচ্ছা হচ্ছে কমপ্লেক্সের মধ্যে কি বিকিনি পরা দিশা দিশাতে সমুদ্রে, নকল সমুদ্রে স্নান করছে বা এটা আমার মনে হয় না আর দেখাবে, কারণ যেহেতু এন্ডিং ওকে কর্ণ দেখিয়ে দিল, আর মনে হয় না সব সিন দেখাবে। আমার তো মনে হয় এবার দেখালে ভাই কেস খাবে, এবার দেখালেও কেস খাবে, বহুত এবার মার খাবে। না না দেখালে এইভাবে দেখাবে যে প্রভাস আবার আগের মতন হয়ে যাচ্ছে, যেহেতু ওর মাইন্ডটা এদিক সেদিক হয়ে যাচ্ছে না। না, প্রভাস যখন সিরিয়াস হয়ে যাবে তখন ওর চরিত্রে উল্টো পাল্টা দেখা বহুত গাল খাবে। না সিরিয়াস হওয়ার আগে আমি বলি তো, যেমন লাস্টে যখন দীপিকাকে বাজালো, ও তো তখন কর্ণ হয়ে গেল, দীপিকা বাজানোর পরে ও আবার তো ভাইরাবা হয়ে যাবে, আবার তো তোমরা, আমি যেটা বলছিলাম কমপ্লেক্স নিয়ে, শাশ্বতর ক্যারেক্টার তোমাদের কেমন লাগলো? শাশ্বতর ক্যারেক্টারটা ও হচ্ছে একটা বলতে পারো মানে ভদ্র চেহারার কামিনা, মানে তোমার ওকে আমি বলতে চাই শাশ্বতকে কিল বিচের ডক্টর জ্যাকল, ঠিক আছে? না ডক্টর জেকলের চেহারার মধ্যে ইভিলনেস ছিল, সেটা তো এর চেহারাতে ইভিলনেস নেই, এর চেহারা থেকে মানুষকে বিশ্বাস করবে আর ইওর পেছন মারবে। এর কাছে ব্যাপারটা হচ্ছে কি, আমি এরকম একটা পজিশনে আছি, আমি বিশাল মানুষ, কেলটুদা হে চিরকুট হে, ঠিক আছে, এবং ওকে মনে হচ্ছিল কেলটু মানে বড় ব্যাপার হচ্ছে ও ওই মানে গুড লুকিং ওই এরকম একটা ফেস নিয়ে ও কি করছে, যে দরকার নেই দিয়ে মেরে দে, বান্দরের হাতে অস্ত্র দিলে তো এমনি হবে। না তুই ভাব, একজনের চেহারা দেখছিস, একজন ভদ্র সভ্য বাঙালি টাইপ চেহারা, সে একটা প্রেগনেন্ট মহিলাকে ফট করে মেরে দিল, পুরো ভ্রু কুচকালো না, কিচ্ছু করলো না, তার মধ্যে অনুশোচনা নেই। হ্যাঁ মশা তো, হ্যাঁ তুমি দেখবে একদম ফার্স্টে যে সিনে হয়, মানে একটা বয়স্ক লোক এসে বোঝায় যে কাল কি আসলে কি হবে হবে, ওকে কমপ্লিট করতেই দেয় না, তো আগেই মেরে দেয়, আগেই মেরে দেয়, বেশি বলবি না এরকম ব্যাপার একটা। আর আগে প্রেগনেন্ট মহিলা না একবারও ওর মধ্যে যে জাস্ট আমরা একটা মশা বসলো এই রকম ভাবে মেরে দিল, ওর কিচ্ছু যায় আসে না। আমি বলবো ওর যে রোলটা ছিল সেটাকে খুব ভালোভাবে করেছে, কিন্তু আমি বলবো যে ওর ক্যারেক্টারটাকে একটা ডায়লগ দিতে হতো, ডায়লগ মানে শুধু করেছে কাজ, সেরকম হেভি কোনো ডায়লগ দেওয়া হয়নি শাশ্বতকে, যেটা আমাকে বা ইয়াস্কিনকে দেওয়া হয়েছে। না আমার মনে হয় এই জন্য দেওয়া হয়নি কারণ সম্রাট ইয়াস্কিন, যে রাজা ইয়াস্কিন আছে বা লর্ড ইয়াস্কিন যারা আছে ওদের, তার হচ্ছে তোমার একজন রাইট হ্যান্ড টাইপ, ঠিক আছে, মানে একদম টোটালি ডাই হার্ড ফ্যান টাইপ, ওর জন্য সবকিছু করতে হবে। এবং ও জানে যে আমরা কমপ্লেক্স ওয়ালারাই হচ্ছি ভগবান, নিচে যারা আছে তারা ইঁদুর, আমার মানে পিঁপড়ে। এবার রিয়েল লাইফে আমরা যদি পিঁপড়েকে কিছু তোমার চিনি দানা দিয়ে দিই, তো পিঁপড়েদের কাছে আমরা ভগবান হয়ে যাবো। সেম আমরা সেই পিঁপড়েগুলোকে কিন্তু এইভাবে মেরে দিতে পারি, তখন আমরা কিন্তু তাদের জন্য শয়তান হয়ে যাবো। তো সেই জিনিসটা সে প্রুভ করতে চাইছে যে আমরা হচ্ছে সত্যি ভগবান তোমাদের কাছে, আমরা দিলে তোমরা খাবে, আমরা মারলে তোমরা মরবে। আর তোমরা কি এইটা কি মানছো যে মানে মনে হয় যে সুপ্রিম ইয়াস্কিন মানুষই না? না সে যেহেতু 200 বছর বলেছে, 200 বছর বয়স দেখাচ্ছে, এবং কেন আমার মানুষ কেন হবে, কারণ সে মানে বেঁচে তো মানে সে বাঁচার জন্য তো বিভিন্ন রকমের ইউজ করছে, মানে টেক দিয়ে বেঁচে আছে, এবং সে চাইছে সে ডিএনএ যাতে সে প্রপারলি বিনা টেকে বেঁচে আসতে পারে, ফিরে আসতে পারে। তো তাই জন্য মানে তার যে লাইফ সোর্স, হিউম্যান হলেও নরমাল হিউম্যান নয়, এখানে আমি পাওয়ার সোর্সের কথা বলবো না, সে নর্মাল হিউম্যানই ছিল, কিন্তু নিজের ও হয়তো কিছু একটা ভেবেছে বা পুরো দুনিয়া হচ্ছে মানে জেতার জন্য বা পুরো দুনিয়া বিজয় করার জন্য সে যে বদমাশি বা যা কিছু করবে, যেটা পরে জানতে পারবো। এবং তারপরে যখন সে বুঝতে পারে যে আমি তো বুড়ো হবো, আমি তো মানুষ, আমি তো মরবো, তখন সে নিজের লাইফ সোর্সের জন্য বিভিন্ন টেক ইউজ করবে। এবং এই যে ডিএনএ গুলো নিচ্ছে, এগুলো তার লাইফ সোর্স বাড়াচ্ছে, এবং এটার জন্য আমি ওটাকে বলছি লাইফ সোর্স ওরকমই বিভিন্ন ডিএনএ দিয়ে বেঁচে, মানে অন্যের জীবন, যেমন আমরা অনেক ভূতের গল্প দেবা দেখি না, যে অন্যের প্রাণ নিয়ে বেঁচে থাকছে, দা মমিতে দেখেছিলাম, অন্যকে খেয়ে জীবন ধারণ করছে। সেই যেহেতু দেখো ও কিন্তু বডি পাল্টাচ্ছে না, ওর বডি সেম থাকছে, ঠিক আছে, ও শুধু লাইফ সোর্সটাকে নিচ্ছে, লাইফ এনার্জিটা নিচ্ছে যখন, হ্যাঁ এবার বডি যখন বড় হচ্ছে তখন লাইফ সোর্সটাকে নিয়ে ইয়ে করে নিজেকে, এবং একটা বাচ্চার যখন গর্ভ থেকে লাইফ সোর্সটা নিচ্ছে, জন্ম হওয়ার আগে, তখন ওর ডিএনএ টাইপ মানে ওর যেই লাইফ সোর্সটা, ও যদি 10 বছর বা 15 বছর, ব্যাপার হচ্ছে বাকিগুলো থেকে ও যা লাইফ সোর্স নিতে পারছে সেগুলো ওকে বাঁচিয়ে রাখছে, কিন্তু ওকে হিল করতে পারছে না, এবং ও একটা পার্মানেন্টলি আসতে পারছে না সবার সামনে, তার জন্য দরকার সেই লাইফ সোর্সটা, এবং সেটা নেওয়ার পরে কিন্তু তারপরে পরের মুভিতে দেখবে আর ওই সাপোর্টার গুলো ইউজ করবে না। ব্যাপারটা হচ্ছে কি, ও দেখছে যেগুলো 3 মাসের মধ্যে মারা যাচ্ছে, তাদের থ্রুতে যেটা পাচ্ছে সেটা বেঁচে থাকছে, কিন্তু 115 ডেজ তার এনার্জি বেশি থাকবে, সে পরিপক্ক বেশি হবে, তার ইয়ে হবে, সেই জন্য ও করছে।
তো ও এইভাবেই বোধহয় 200 বছরের মতন মানে বেঁচে আছে। আর দেখবে বিভিন্ন মহিলাকে ও তুলে নিয়ে আসছে এবং ওখানে ওরকম ভাবে ল্যাবে কিন্তু ওই জিনিসটা বানানো হচ্ছে সিডিং করে। তো ওখানে কি হচ্ছে, ওটাই হচ্ছে ওর কারণ যে যাতে ওই লাইফ সোর্স নিয়ে ও বেঁচে থাকতে পারে, কারণ ওর যে টেকটা ইউজ করা হয়েছে সেটা তো লাইফ এনার্জিটা দিয়ে সে নিজের জীবনটা বাঁচিয়ে আমরা এই জিনিসটা কিন্তু ইজিলি বলছি, ব্যাপারটা কিন্তু ভীষণ ভয়ঙ্কর। হ্যাঁ ওটা তো অবশ্যই, ওটা বিশাল ক্ষেত্রে না, তুই ভাব তুমি, আমি বলবো যদি এই জিনিস নয়, যদি হলিউডে দেখা হতো এটাকে আর রেটেড করতে হতো। তাই বলছি নর্মাল কিলিং নয়, বড় মানুষের কিল করা কিন্তু নর্মাল ভাবে নেওয়া যায়। গর্ভের সন্তান 5 মাস বয়স, হ্যাঁ সেই রকম গর্ভের সন্তান কিল করা, এটা কিন্তু মানে বিশাল একটা ব্যাক টু ব্যাক মারছে না, এটা কিন্তু বিশাল ডার্ক একটা ব্যাপার। মানে আমরা ইজিলি দেখলাম একটা রুমে কয়েক লাখ প্রেগনেন্ট মহিলা ব্যাক টু ব্যাক মরছে, মানে বাচ্চাগুলোকে মারছে, তারপরে যখন তাদের লাইফ সোর্স নিয়ে নিচ্ছে জাস্ট আগুন ভস্যের মধ্যে ফেলে পুরো দাও জ্বালিয়ে। আমার মনে হয় পার্ট 2 তে সুপ্রিম ইয়াস্কিনের অরিজিন স্টোরি দেখাবে এরা পার্ট 2 তে, এবং যে কমপ্লেক্স করে বানালো ও এত বড় কিং কি করে হলো সেটা মনে হয় পার্ট 2 তে দেখাবে। আচ্ছা তোর কি মনে হয় যে সুপ্রিম ইয়াস্কিনের এই যে যা কিছু আছে কমপ্লেক্স মেকিং থেকে শুরু করে যা কিছু পাওয়ার সোর্স সবকিছু টেকনোলজির দান, না এর সাথে এর মধ্যে কোনো গডলি পাওয়ার লুকিয়ে রয়েছে? ওর মধ্যে যদি গডলি পাওয়ার না থাকে তাহলে অর্জুনের তীর তুললো কি করে? ও লাস্টে কিন্তু অর্জুনের তীরটা উঠিয়ে নেয়, আর ওর ওই যে সাইডে যেগুলো থাকে সেগুলো দিয়ে ও বেশ কয়েকটা হাতও বানিয়ে নিল। ও কালি 100%। এরপরে আমরা বেশি কথা বেগবো না, ফাস্ট ফরওয়ার্ড করবো একেবারে। একটা সমস্ত সিকোয়েন্স মিলিয়ে বলো যে কয়বার অশ্বত্থামা আর ভৈরবের মারামারি হয়েছে সেই করা সিকোয়েন্স সব মিলে তোমার কোনটা কেমন কি লেগেছে? তোর প্রথম যেটা হলো, প্রথমটা আমার বেটার লেগেছে, ঠিক আছে। এবার দ্বিতীয়টাতে প্রথমটা বেটার লেগেছে এবং প্রথমটা বেশ লং ছিল, কিন্তু দ্বিতীয়টাতে অমিতাভ বচ্চনকে যে টেক দিয়ে ধরে নেবে হার মানবে না এরকম একটা, সেটা দেখে আমার কিন্তু ডক্টর স্ট্রেঞ্জের কথা মনে পড়েছে। ডক্টর স্ট্রেঞ্জতে ওই জিনিসটাও ইন্সপিরেশন নিয়েছে, সে টেক নিয়ে কষ্ট করে ও বসে পড়বে ডাইরেক্ট দাঁড়ানো থেকে অবস্থায়, মনে নেই? লাল রঙের একটা টেক ছুড়ে দেবে যেটা ওকে ধরে নেবে এবং ওকে একদম বেঁধে ফেলবে, আর তারপরে সাম্বালা ফাইটের কথা বলছো? হ্যাঁ সাম্বালা। এবার প্রথমটা যেটা সেটা লং চলেছে, কেউ হার মানবে না এবং দুজনেরই বডি স্ট্রেংথ ওখানে দেখা গেল, ঠিক আছে। প্রভাসের থেকে অমিতাভ বচ্চন হাইটটা বেশি দেখেছে, এটা কিন্তু দারুণ লেগেছে আমার। ওইরকমই পাহাড় জয়সা আদমি, ঠিক আছে, পাহাড় জয়সা বিগ গাই বলতে পারিস। এটা ধরে নে অ্যাভেঞ্জার্স মুভি, যেখানে আমাদের থ্যানোস হচ্ছে কালি বা আমাদের ওই সুপ্রিম ইয়াস্কিন, আর অশ্বত্থামা তুই রোগা পাতলা হাল্ক বলতে পারিস। হাল্কের মতন বডি স্ট্রেংথ আছে, বিশাল শরীর আছে, এর বেশি জাম্পটা করতে পারবে, অবশ্যই জাম্প করতে পারবে, এর বেশি আর কিচ্ছু পাবি না তুই ওর কাছে। এর বেশি না সে লেজার ছুটতে পারবে, না সে জাদুতন্ত্র করতে পারবে, না সে টেক জিনিয়াস, এর বেশি আর কিচ্ছু নেই। এমনকি মাইন্ড স্টোনটাও কোনো কাজের না, জাস্ট ওকে হিল করতে পারে এবং জাস্ট ওকে হিল করতে পারে, যেমন হাল্কের হিলিং ফ্যাক্টর, মানে বলতে পারিস পাক্কা দেশি হাল, ঠিক আছে। তো এবার সেই দিক থেকে যদি বলি, মানে ফার্স্ট এরটা বেটার লেগেছে, সেকেন্ড এরটাও ভালো ছিল, যদিও সেকেন্ড এর ব্যাকগ্রাউন্ডে আরো লড়াই চলেছিল। সেকেন্ড এখানে তুমি দেখবে একবারও অশ্বত্থামা ভার্সাস ফাইট হয় ক্লোন হয়ে, ওইটা আমার হেভি লেগেছে। মানে ওই সিকোয়েন্সটা, ফাইট সিকোয়েন্স ভালো করে কোরিওগ্রাফ করা, খুব ভালো এটা। এবং লাস্টে যখন সে মানে ট্রান্সফর্মার হয়ে আসে না, রোবোটিক্স বড় বড় রোবট বানিয়ে বুঝজিকে, ওইটার ভিএফএক্স তো বলবো ইন্ডিয়ান সিনেমার বেস্ট, পুরো মনে হয় ট্রান্সফর্মার আয়রন ম্যান এর মিক্স হয়ে গেল, কেউ ইয়ে করিনি, পুরো রিয়েল মনে হয়। পুরো আভাটার 1 এ শেষে যখন ওই রকম একটা ইয়ের মধ্যে পড়ে ওরকম ইয়ে করে নিল, ঠিক আছে, ওই রকম টাইপ একটা ইয়ে। আর যদি বলিস হাল্কবাস্টার শুট আমাদের, হ্যাঁ হাল্কবাস্টারের কথা বলছো, হাল্কবাস্টার বা না ভাই, হাল্কবাস্টার তো পুরো বডি টাইট আর্মার, কিন্তু যদি বলি আভাটার, সেখানে যেটা সেটা তো বডি টাইট না, সে জাস্ট একটা মানে চালাচ্ছে, এখানে প্রভাসও চালাচ্ছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে সেই রকম টাইপ মানে ইন্ডিয়ান সিনেমাতেও এটা খেয়াল করবে, যে কোটা মুভিতে হলিউডে পর্যন্ত তুমি দেখবে কোনো দেখানো হয় কোনো হাইটেক রোবটের মধ্যে কোনো মানুষ বসে আছে,
সেটা কিন্তু হলিউডেও এখনো ভালো করে করতে পারে না, মানে দেখে একটু ফেক ফেক মনে হয়। তুমি দেখবে ইনফিনিটি ওয়ারে যখন ব্যানার থাকে না শুটের মধ্যে, ওটা ফেক লাগে। আবার টনি থাকলে ফেক লাগে না, টনি যেহেতু ওটা মোশন ক্যাপচার পুরো ম্যাচ ফ্যাচ আছে ওদের, ফেক লাগে না। আর টনি আছে অ্যাটলাসের মধ্যে সেম মনে হয় যে ফেক ফেক রোবটের মধ্যে বসে নেই ও এরা। এবং আভাতারে পারফেক্ট লাগে, আভাতার তো অনেক বড় মুভি, কিন্তু ওটা আমি তো বলবো দেখ, এই ওটা 600 সময় কোটির নেই। মধ্যে 600 কোটির মধ্যে যেটা করেছে এরা, রোবটের মধ্যে বসে তাকে নিয়ে ফাইট করছে, তো ভালো অন্য বেশ একজনের ভালো সাথে হয়েছে, সেটা সব কিন্তু কিছু ভালো বিশাল হয়েছে। ভালো ভিএফএক্স, বিশালই ভালো মানে ভিএফএক্স। এবার দেখ ওই সিনটা শুট হওয়ার সময় কেমন হয়েছে, প্রভাসের ফুলটা মোশন ক্যাপচারটা করে নিয়ে তারপরে কি করেছে, প্রথমে নামিয়েছে হচ্ছে বডিটাকে, বুজ্জির যে আর্মারওয়ালা বডিটাকে নামিয়েছে, তাতে প্রভাসকে চিপকেছে। এবং এবার একটা দুটোকে জিনিস একটা জিনিস perfect একটা করে জিনিস খেয়াল নামানো। করবে, যেই কয় সিনে কিন্তু অশ্বত্থামা থাকবে, সেই কয় সিনে ওকে সব থেকে বড় দেখাতে হচ্ছে সাইজে। তুমি ভাবো তাহলে প্রত্যেকটি ফ্রেমে করেছে ওরা, যে কয় তোমার হয়তো প্রত্যেক ফ্রেমে করতে, এবং প্রতিটা দেখে কিন্তু খুবই রিয়েলিস্টিক মনে, তোমার কোনোদিন মনে হয় না ফেক বড় করেছে, খুবই এবার ন্যাচারাল লাগে দেখতে সাধারণত ওকে। এই সিনগুলোকে ভিএফএক্স এর ব্যাপারটাকে একটু কমানোর জন্য ওরা কি করে, যে প্ল্যাটফর্ম বানিয়ে দেয়, বা এরকমও তো হতে পারে আছে যে সে উঁচু প্ল্যাটফর্মে থাকে, সে অশ্বত্থামাকে যারা বড় না করে অপোজিটকে ছোট দেখিয়েছে। না না সেটা না না, করে ওনা সম্ভব নয়। প্ল্যাটফর্ম ওটা করলে আরো বেশি ভিএফএক্স। এই দেখো একটা সিন দেখবে যখন দীপিকা পাডুকোন অশ্বত্থামা বোঝায় যে কেন পেটের তোমার এটার মধ্যে কাটলে কেন, তোমার কালকে পরে কি করবে, ওই সিন দেখবে দীপিকা পাডুকোন অশ্বত্থামা পাশাপাশি দাঁড়িয়ে থাকে, এবং আসলে কিন্তু পাশাপাশি না, আসলে অশ্বত্থামা সামনে আছে, দীপিকা পিছনে আছে, এরম ভাবে ওই দেখে অশ্বত্থামাকে জন্য বড় মনে হয়। হ্যাঁ হ্যাঁ দেখ আমার হাত কিন্তু আমার মুখের চেয়ে বড়। হ্যাঁ, ওইরকম ভাবে করেছে ওই সিনটা, তো এরম প্রতি সিনে করা সম্ভব না। মারামারি মধ্যে কি করে, মারামারি তো সামনাসামনি করতে হবে, সেই কয় সিন তো ভিএফএক্স এই করেছে। ওই ওই সিন গুলো, হাঁটার সিন গুলো, ওগুলো প্ল্যাটফর্ম টাইপ তৈরি করে দেয়, ঠিক আছে। এইবারে সেক্ষেত্রে মানে, আর তাছাড়া অমিতাভ বচ্চনের প্লাস পয়েন্ট হচ্ছে 6 ফুট 2 ইঞ্চি, না 3-4 ইঞ্চি বোধহয় হবে। কিন্তু প্রভাসও তো 6 ফুটের, দুজনে ওখানে তো প্রবলেমটা আছে না। এই না না 6 ফুট 2 ইঞ্চি, ঠিক আছে। অমিতাভের 6 ফুট 2 না 3 ইঞ্চি, তাহলে এখনকার দিনে সত্যজিৎ রায় বেঁচে থাকলে তাকে নিয়ে নেওয়া যেত 6 ফুট 4 ইঞ্চি। সত্যজিৎ রায় 6 ফুট 4 ইঞ্চি, ভাবতে পারিস। যাই হোক, ফাইটের দিক থেকে সেকেন্ড পার্টে ভালো কেটেছে, মনে হলো ফার্স্ট পার্টে ডিরেক্টর বলেছে চল লড়াই কর, সেকেন্ড পার্টে অ্যাকশন কোরিওগ্রাফার এনেছে। সেকেন্ড হাফে প্রতিটা অ্যাকশন সিকোয়েন্স খুব ভালো করে বানানো, প্রতিটা অ্যাঙ্গেল থেকে। এবং যে সিনে মেয়েটা থাকে না, যে মেয়েটা মারা যায়, কায়রা নাম মনে হয় মেয়েটা, ওই মেয়েটা দেখবে একটা রোবোটিক বাইক চালায়, ওইটার ভিএফএক্স খুব ভালো। লাস্টে দেখুন অশ্বত্থামা ভার্সেস ফাইট, ক্লোন ফাইট, ওইটাও ভিএফএক্স খুব ভালো, রোবোটিক ফাইটটাও খুব ভালো। মানে এই জাতীয় মুভিতে তবে একটা জিনিস, আমি এটা ভুলও হতে পারি, যখন দেখা যায় এই পাশ থেকে একটা টিম যাচ্ছে, ওই পাশ থেকে একটা টিম যাচ্ছে, একটা ওয়ার টাইপ দেখাবে, সাধারণত আমি অধিকাংশ মুভিতে দেখি যে এগিয়ে যায়, এখানে দেখলে রিভার্সে এলো, মানে এই দিক থেকে একদল সৈন্য ছুটে যাচ্ছে, ওই দিক থেকে একদল ছুটে যাচ্ছে, ঠিক আছে। এ ওরে ঘুষি মারছে, ও ওরে তলোয়ার দিয়ে আঘাত করছে, বন্দুক দিয়ে আঘাত করছে, সেটা ক্যামেরা নিয়ে এগিয়ে যায়, মাঠটা দেখাতে যাচ্ছে, আর এখানে পিছিয়ে আসছে মাঠটা দেখাতে যাচ্ছে। বেশ ভালো লাগলো ওটা, বেশ ওটা ভালো করেছে ওরা। ওটা বেশ খুব ভালো। আমি বলবো যখন লাস্টে ওই যে কর্ণটা রিভিল হয়, ড্রোনের মাধ্যমে দেখায়, কিন্তু এখানে না ওই ওদের মাঝখান দিয়ে ক্যামেরাটা নিয়ে এসছে, ওই জায়গাটা খুব বেশ বেটার লাগে। আমি বলবো যখন ওই যে কর্ণ রিভিল হয় লাস্টে, প্রভাস যে কর্ণ, তারপরে যে অ্যাকশন সিকোয়েন্স হয়, ওটা তো ভাই মানে গড লেভেল ব্যাপার। যখন ওর লাঠিটা পেয়ে যায়, হ্যাঁ ওটা ওরে বাবা, ওইটা থেকে মাথা উড়ে গেছে, এত ভালো ওইটা, এত ভালো। হ্যাঁ, এরপরে পোস্ট ক্রেডিটে আসি আমরা ডাইরেক্ট। পোস্ট ক্রেডিটে সুপ্রিম ইয়াস্কিনের যে রিভিল হয়, যে ও পেয়ে গেছে বডি, এ হয়ে গেছে, এবার ভাই বলেছে আমি একা দেখে নেবো, এবার আমি দেখছি কি হচ্ছে। তো কি মনে হয়, এবার কি উপর থেকে নিচে আসবেও? নিচে আসবে, নিজেই এ করতে যাবে। আমি এখানে মোটিভ আমি বলি, পার্থক্যটা কি বলছি বলো তো, এখানে ওর মোটিভ ছিল কি ওইটা পেয়ে যাওয়া, তো যেটা তোমার ওই যে, তাহলে দেখ ওইটা তো প্রথমত মোটিভ ছিল, কিন্তু এটা হচ্ছে টেম্পোরাল ভি পেয়েছে, ও চাই পার্মানেন্ট, ও চাই পার্মানেন্ট, কারণ ও একটা ড্রপ পেয়েছে, একটা ড্রপ ওকে হয়তো কিছুক্ষণ হিল করে রাখবে। এবার যদি ভাব, যদি ফুল কালকি এক্সট্রাকশন করে ফুল সিরাম বানাতে পারে, ও কিন্তু একদম পুরোপুরি ইমর্টাল হয়ে যাচ্ছে কিন্তু একটা, ঠিক আছে। যে টেম্পোরাল ভি পাচ্ছে তার তো পার্মানেন্ট ভি মানে ইচ্ছা তো হবেই নেবার, ঠিক আছে। তো সেই জন্য আমি বলবো, ও যে বললো আসছি, এখানেই মোটামুটি শেষ। সেকেন্ড পার্টে তুই যেটা বলেছিস সেটা হবে, ওর যাওয়াটা না দেখিয়ে ওর জার্নিটা দেখাবে, হ্যাঁ অরিজিনটা দেখিয়ে নিয়ে যে কেন এরকম,
তারপর থার্ড পার্টে বা সেকেন্ড পার্টের শেষের দিক থেকে বা কোনো একটা দিক থেকে ওর এই যে যাওয়াটা থেকে কন্টিনিউ করবে আমার ক্যারিয়ারের মধ্যে। কারণ হঠাৎ করে চলো আমি কারণ হিল করলাম, এবার ডিস্টোপিয়ান মারামারি ওয়ার্ল্ডে করতে সে যাবো। রাজা হলো কি করে, এটা মানুষের মনে বড় প্রশ্ন থেকে যাবে। হ্যাঁ, ঠিক আছে, হঠাৎ কারণ দেখো করে এই যে বলে একটা দিল মুভি এ তোমার করলাম। বানাতে হবে ইনফিনিটি ওয়ারের মতো, যেখানে থ্যানোস থাকবে মেন ফোকাসে। হ্যাঁ তো এইটা ওদের করতে হবে। আর এমন এবার ডিউনের দিকে ওরা যায়নি, যে ডিউনে কি হয় ফার্স্ট পার্টে ওরা এই যে হারকোনান থাকে, ব্যান ভ্লাদিমির হারকোনান, ওকে ওরা খুব সেট আপ করে, সেকেন্ড পার্টে ওকে এরাম করে মেরে দেয়, হুম। তাহলে দেখিয়ে দেয় অন্য একজন মেন ভিলেন, এবার যাকে মেন ভিলেন বানিয়ে দেয়। ওটা কিন্তু এখানে করবে না, যেহেতু ওকে মোটিভ দিয়ে ওই সবকিছু করে বলে দিয়েছে, ওকে মারবে না, ও থাকবে পুরো লাস্ট অব্দি। ঠিক আছে, এবং আমার সেকেন্ড পার্টে অনেকে মারা যাবে হিরোর টিম থেকে। ঠিক আছে, ওর এখানে টুইস্ট অন্য পজিশনে কোনো মারবে। বিগ থ্রেট আসবে না, এই সুপ্রিম ইয়াস্কিনি হচ্ছে বিগ থ্রেট। সুপ্রিমিয়াসকে সবচেয়ে বড় ভিলেন, এটা রিভিল। আর তুমি কি করে দেখাবে কমপ্লেক্স সবচেয়ে বড় বস ওখানে ওই পৃথিবীতে, আর কিছু নেই পৃথিবীতে। তাহলে এবার যদি তোমার মনে হয় যে চুনোপুটি ভিলেন আনবো, তাহলে সেটা পাস্তে দেখাতে হবে। আর এই মুভির টাইম লাইন কিন্তু একটা নির্দিষ্ট টাইম জোনে আটকে নেই, এটা শুরু হয়ে গেছে সেই মহাভারত রামায়ণের আমল থেকে, এখনো মানে আমাদেরও সভ্যতা এখনো গড়ে 3000 ওঠার বছর। আগে থেকে শুরু করে আমাদের সভ্যতা শেষ হয়েও আরো করে ঠিক আছে, তার মানে এর একটা বিশাল টাইম জোন পেয়ে যাচ্ছে, সেই টাইম জোনের মধ্যে দিয়ে অনেক কিছুই করতে পারে ইউনিভার্সে। আর তারপর যেহেতু 200 বছর ধরে বেঁচে আছে, তো 2600 এডিতে কিছু দেখাতেই পারে। হ্যাঁ 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 হ্যাঁ, যখন সে ইয়াং ছিল তখন ওর অপোজিট ছিল, লড়াই করে ও জিতেছে, ওর নিয়ে ও motive কমপ্লেক্স এরকম কেন বানিয়েছে। হলো সবার রাজা হয়ে সবকিছু পাল্টে দেওয়ার, বা সব দেখাবে। আসল কমপ্লেক্স যে বানিয়েছে তাকে মেরেছিল, আজকে নিয়ে ওর যা জায়গা নিয়েছে। হতে পারে, এরকম এটাও কিছু হতে করতে পারে। পারে। হ্যাঁ হ্যাঁ, মানে কি সব মিলে কি বলতো, এই ইউনিভার্সটা এমন না, মানে আমি বলবো আজ পর্যন্ত সমস্ত ইউনিভার্স যেটা ইন্ডিয়ার মধ্যে আছে, এইটা লেভেল মানে স্ট্যান্ডার্ড ওয়াইজ সব থেকে বড়, এবং যে ভিশনটা সব থেকে বড় এবং খুব ডিটেইলড, খুব detailed। ভিশনটা বড়, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এর আগে আমরা একটা ভাবছিলাম অস্ত্রভার্সের ভিশনটা বড় হতে পারে, ওর থেকে ঠিক বড় আছে? ভিশন করেছে এখানে। ওর এটা থেকে কিন্তু অনেক বড়, অনেক বড় ভিশন এটা। অস্ত্রভার্সেরও কোথাও একটা লিমিটেশন আছে, কিন্তু এখানে কিন্তু লিমিটেড আর কিছু থাকছে না, তুমি আনলিমিটেড কিছু করতে এবার পারছো। এবার যদি অনেকে বলে যে তোমাদের মতে কোনটা বেটার, ব্রহ্মাস্ত্র নাকি কালকি, অবশ্যই। একটা মুভি হিসেবে, একটা মুভি হিসাবে সিঙ্গেল মুভি হিসেবে বলো কোনটা বেশি বেটার? আমি কালকির ফার্স্ট হাফের জন্য কালকিকে পিছবো না, সেম লেভেলে রাখছি, সে 19-20 পার্থক্য। 19-20, কারণ কিন্তু কালকির কালকির মধ্যে তুলনায় যেটা তোমার খারাপ লাগে সেটা তোমার ওই ফার্স্ট আমি হাফে। দু রকম ভাবে বলতে পারি, আমি যদি বলি সোলোর দিক থেকে বা ইয়ের দিক থেকে, তাহলে বলবো ব্রহ্মাস্ত্র এগিয়ে আছে। আর যদি ইউনিভার্স বিল্ডের দিক থেকে যদি বলা হয়, তাহলে তাহলে বলবো কালকির ইউনিভার্সটা বড় লেভেল করেছে। আমার মনে হয় কালকি ইউনিভার্সটার মধ্যে পটেনশিয়াল অনেক বেশি, ব্রহ্মাস্ত্র লিমিটেড, আমার যেমন লিমিটেড। ইউনিভার্সের দিক থেকে কালকি এগিয়ে আছে। তুমি যেহেতু বলে দিলে এই কটা অস্ত্র আছে, মিলেন দেব ওর মোটিভকে সব কটা অস্ত্র নিয়ে নেবে, ব্যাস। হ্যাঁ ব্যাস, আর এছাড়া কিছু কিন্তু এর মধ্যে এক্সপেরিমেন্ট করার মতো নেই। পৃথিবী নর্মাল টাইম লাইন, সেরকম আহামরি টেকনোলজি দেখাতে পারবে না তুমি, মাইথোলজিক্যাল কিছু নেই, এখানে দেখ, পাস্ট এখানে কিছু নেই। একদিকে রয়েছে গড, মানে গড লেভেলের পাওয়ারওয়ালা প্রাচীন যোদ্ধা, তার সাথে কি নিয়ে লড়ছে, আরমান নিয়ে লড়ছে। হ্যাঁ হ্যাঁ, তো যদি ভিশন ওয়াইজ বলো তাহলে ভাবতে পারছিস, যদি ভিশন ওয়াইজ বলো ব্রহ্মাস্ত্র থেকে কালকি প্রচন্ড বড়, কোনো কম্পারিজন নেই, ঠিক আছে। হ্যাঁ, আর যদি মুভি হিসেবে বলো আমার মতে কালকির সেকেন্ড হাফটা বিশাল বেঞ্চমার্ক ইন্ডিয়ান সিনেমার জন্য। স্কাইফাইয়ের মধ্যে স্কাইফাই সিনেমাটা হয় না, আর সেকেন্ড পার্টের যে ভিশনটা দেখিয়েছে ওটা কি ভালো করেছে। ওরা যদি মানে প্রভাস বনাম অশ্বত্থামার মারামারি, মানে ভৈরব বনাম অশ্বত্থামার মারামারিটা যদি মানে ফিজিক্যালি স্ট্রেংথের মাধ্যমে দেখাতো, সেইটাতে কিন্তু তবু একটা লিমিট হয়ে যেত। কিন্তু দেখাচ্ছে একদিকে বডি স্ট্রেংথ, গড লেভেলের পাওয়ারের সাথে টেকনোলজি, মানে টেকনোলজিও কিন্তু গডদের টক্কর দেওয়ার। আমি এখানে কি বলছি বলতো, আমি ব্রহ্মাস্ত্র থেকে পিছিয়ে রাখবো, তার কারণটা হচ্ছে ব্রহ্মাস্ত্রের পিক মোমেন্ট, সেটা হয় শাহরুখ খানের এন্ট্রি, নাগার্জুনার এন্ট্রি, আর তোমার ডাইরেক্ট ক্লাইম্যাক্স। আর মাঝে অনেক বেনা কারণে গান ভরা, রোম্যান্স ভরা, ডায়লগ তো মারাত্মক, শিবা 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 শিবা। তো যদি মুভি ওয়াইজ বলো না, মানে সিনেমাটিক্যালি মুভি ওয়াইজ কালকি বেটার। ফার্স্ট হাফ গান্ডু, নিঃসন্দেহে গান্ডু, কিন্তু তাও আমার মনে হয় কালকি মুভি হিসেবে বেটার এবং ইউনিভার্স হিসেবে বেটার। কারণ তুমি দেখো না, অ্যাক্টার্সদের অ্যাক্টিং, অ্যাক্টার্সদের কস্টিউম, অ্যাকশন, ডায়লগ সবই থেকে
কালকে অন্য লেভেলের ভিএফএক্স তুমি বাড়ি দাও শুধু। হ্যাঁ এটা বলতে পারো যে যেদিকে যাও অমিতাভ বচ্চন পয়সা পেয়ে যাবে। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে এতটুকুই। কালকি নিয়ে বেশ আলোচনা অনেকক্ষণ ধরে হয়ে গেল, যেখানে আমরা এর ফিউচার সম্পর্কে আলোচনা করলাম, মুভি সম্পর্কে, স্পয়লার নন স্পয়লার সব কিছুই। তো পরবর্তী মুভির জন্য সবাই অনেক বেশি এক্সাইটেড আছি। বাকিরা কমেন্ট করে অবশ্যই জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো, কালকে মুভি তোমাদের কেমন লাগলো। সাথে সাথে আমরা আসছি আবার লাইভ পডকাস্টের আজকে রাত্রেই। সাথে আমরা আবার আসছি লাইভ পডকাস্ট নিয়ে আজকে রাত্রেই, ঠিক বাংলাদেশ সময় রাত 9টা। তত কেটে দিও ভাই, কেটে দিও। ততক্ষণের জন্য দেখতে থাকো বং পপ কালচার।